প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে টিউন করছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইউনুস গং কিন্তু হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, লুটপাট শুরু করে দিয়েছে এরা। তো বিভিন্ন কৌশলে এরা লুটপাট করছে, সেই কৌশলগুলো কি আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। গতকাল আমি যে সংবাদটা আপনাদেরকে দিয়েছিলাম, চট্টগ্রাম বন্দরে একটা রহস্যজনক জাহাজ এসেছিল। তো পরিশেষে সেই জাহাজের সন্ধান পেয়েছি। মোর দেন 300 কন্টেইনার সেখানে ছিল। সেখানে কি ছিল পরবর্তীতে আমরা জানতে পেরেছি, সেগুলো আসলে অস্ত্র, গোলা বারুদ ছিল। তো অনেক এটা বলার পর জঙ্গিরা আমার উপর হামলে পড়ে এবং তারা বিভ্রান্ত করার চেষ্টা করে যে না, এগুলা ভুয়া। তো অনেকে নানান ধরনের প্রশ্ন করেছে, সেইগুলোর জন্য আমি এক এক করে আগে একটু উত্তর দিইনি। প্রথম তাদের প্রশ্ন ছিল সেগুলো ভুয়া, নিউজের কোনো সত্যতা নাই। তার কারণ তারা সত্যতা জানে এবং তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে পাকিস্তানি প্রেমীদের। এটাই স্বাভাবিক, জঙ্গিদের উদ্দেশ্যেই অস্ত্রগুলো আনা। এই জন্য আমরা ডিসক্লোজ করে দিয়েছি জনগণের সামনে। এই জন্য এদের এত ক্ষোভ, এত নারাজ, অর্থাৎ পাকিস্তানি সন্তানেরা, পাকিস্তানি রাজাকাররা, জঙ্গিরা খুবই নাখোশ। তো তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। কেমন করে বিভ্রান্ত ছড়াচ্ছে? তারা প্রথম প্রশ্ন করেছে এটা ভুয়া নিউজ। তো নিউজটার সূত্র কোথা থেকে পেয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ডিফেন্স পাকিস্তান, এটা টুইটারের পেজ থেকে নেওয়া, বর্তমান এক্স হ্যান্ডেলার আমরা বলি, সেখানেই এই পোস্টটি করা হয়েছে। পাকিস্তান ডিফেন্স, আপনারা যদি টুইটারে যান, টুইটারে যাওয়ার পরে পাকিস্তান ডিফেন্স লিখলেই তাদের পেজ চলে আসবে। সেখানেই লেখা আছে, টুইট করা আছে, ব্রেকিং। আমি একটু পড়ে শোনাই। ব্রেকিং, পাকিস্তান উইল সাপ্লাই 40,000 rounds of long-range artillery shells, 40 tons of RDX in wax consistency for explosive, and 2,900 high-intensity projectile to Bangladesh. অর্থাৎ প্রিয় দর্শক, এটা প্রমাণিত হলো আমরা কোনো গুজব ছড়াইনি। আমরা যখন কোনো সংবাদ দেই তার সত্যতা যাচাই করে দেই এবং তার অথেন্টিক সোর্স পেলে আমরা তখনই সেই সংবাদটা প্রকাশ করি। তো এবার দেখেন, আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। আবারও বলছি, পাকিস্তান ডিফেন্স টুইটার হ্যান্ডেলে যে সার্চ দিলে সেখানে বাংলাদেশ লিখে আর্মস সাপ্লাই লিখলে আপনারা সেই সংবাদগুলো একের পর এক পেয়ে যাবেন। এখানে ইউনুসকে হাস্যোজ্জ্বল চোখে দেখা যাচ্ছে, তারা পোস্ট করেছে ইউনুসের বাংলাদেশ সেলস নিউ সাপ্লাই অফ এমু ফ্রম পাকিস্তান। দ্য ট্রিবিউনও কিন্তু এটা প্রকাশ করেছে, বাংলাদেশের পত্রিকা। অথচ সেই রাজাকারের গাত্রদাহ যাদের শুরু হয়েছে তারা বলছে এগুলো ভুয়া নিউজ। তো ভুয়া যে নয়, আমি আপনাদেরকে আবার প্রমাণ করে দেখালাম। তো এখন আরেকটা বিষয় আপনাদের সামনে বলি, যে এটা কিন্তু ভারতীয় টেলিভিশন আর বাংলাও কিন্তু প্রকাশ করেছে এবং তারা খবরের সত্যতা না পেলে, না জানলে এই ধরনের বড় বড় চ্যানেলগুলো সংবাদ প্রকাশ করবে না, কখনো যৌক্তিকতা নাই। একটু শুনি। সামনে উঠতে পারেনি, কিন্তু অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ। বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র ঢুকছে, বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। যে পাকিস্তান খেতে পায় না, সেই পাকিস্তান এখন শেষ মাসে 40,000 কোটি টাকার অস্ত্র, শেষ মাসে 40,000 কোটি টাকার অস্ত্র, অর্থাৎ আমার দেশে বাজারে আগুন লেগে গেছে, গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে। 40,000 কোটি টাকার অস্ত্র কিনছে বাংলাদেশ। অস্ত্র কাদের জন্য? আমি আসবো, কেন, কি অস্ত্র, ডিটেলস আপনাদের দেখাবো। বাংলাদেশকে অস্ত্র বসিয়ে কিছু টাকা লাভ করার চেষ্টা করছে। সাধারণ গরিব নিম্নবিত্ত বাংলাদেশের মানুষ যারা সব পথে উপার্জন করেন তাদের পকেটের টাকা দিয়ে এই অস্ত্র মোহাম্মদ ইউনূস কিনছেন। শেষ 2 মাসে 40,000 কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে। বাবু, 40,000 কোটি বাংলাদেশি টাকার এই অস্ত্র না কিনে যদি বাংলাদেশিদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো, কত টাকা লাগতো? 40,000 রাউন্ড গুলি কেনা কথা দেখিয়েছে, বলেছে 40,000 কোটি টাকার শেষ 2 মাসে অস্ত্র কিনেছে। আরো 31,000 কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ প্রক্রিয়াধীন আছে। সংবাদটা আপনারা শুনলেন, দেখলেন। শুধু আমরা একা বলছি না, আর সবাই বলছে। তো আরো 31,000, যে যুদ্ধ বিমানে 31,000 কোটি টাকার চুক্তি কার সাথে? পাকিস্তানের সাথে। স্বাধীনতার পর আমরা কখনো পাকিস্তান থেকে কোনো জিনিস কিনি নাই, এই প্রথম কিনতে যাচ্ছি। তো গেল একটা প্রশ্ন, সত্যতা প্রকাশ করলাম যে ঘটনা সত্য, এটা তাদের পাকিস্তান ডিফেন্স পত্রিকা থেকে নেওয়া। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তারা রেজ করেছে, পাকিস্তান থেকে অস্ত্র কিনলে অসুবিধা কোথায়? ভারতকে ঘায়েল করার জন্য কেনা হচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা কি অস্ত্র কিনেছে। এখানে লিখেছে সাপ্লাই অফ 40,000 round long range artillery shell,
আর্টিলারি শেল কোনগুলো আমরা একটু দেখি। আর্টিলারি শেলের চিত্র, এই যে আর্টিলারি শেল আপনারা এখানে চিত্রে দেখতে পাচ্ছেন। আর্টিলারি শেল এটা হার্টজারের একটা আর্টিলারি, এটা হচ্ছে 105 mm। এটা রেঞ্জ কতটুকু আমরা একটু দেখি স্পেসিফিকেশনে। এর রেঞ্জ হচ্ছে 15,000 মিটার, অর্থাৎ 15 কিলোমিটার। এই অস্ত্রগুলোর ছবিটা একটু দেখি, এই অস্ত্রের ছবি, এটাই হচ্ছে সেই আর্টিলারি। এগুলোর গোলা কেনা হয়েছে, গোলাগুলা হচ্ছে এইগুলা। তা আপনি এই ধরনের আপনি একটা জিনিস উদাহরণ করেন, আপনি যদি বডি নিয়ে M16 এর সামনে দাঁড়ান, আপনার কি অস্তিত্ব থাকবে? ভারতের যে অস্ত্র, ভারত এত বড় জনসংখ্যার একটা দেশ, পারমাণবিক শক্তিধর দেশ, আপনি যাচ্ছেন মানে বটি দিয়ে লিঙ্কি পরে আপনি ওই বেটার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনি ভারত দখল করে ফেলবেন। মানে একটা হুজুকে বাঙালি যাকে বলে, এই বাঙালি জঙ্গিদেরকে এটা উস্কে দিয়ে এই টাকাগুলো যে লুটপাট করে নিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই ধরনের সামান্য এই অস্ত্র দিয়ে আপনি কখনো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা দূরের কথা, আপনি বার্মার সাথে যুদ্ধ করতে পারবেন না। আপনাদের মনে আছে কিনা জানি না, শেখ হাসিনার সময় বার্মা যখন হুমকি দিল, জেনারেলরা যে মার্কিন অ্যাম্বাসেডার পায়ে ধরে বসেছিল যাতে যুদ্ধটা না হয়, সেই যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র বাঁচিয়ে দেয়। আর বার্মার সাথে অবস্থা, আর আপনি যাচ্ছেন আমেরিকাকে ঘায়াল করতে লিঙ্কটি পরে, মানে বটে নিয়ে আপনি কামারের সামনে দাঁড়াচ্ছেন এই সামান্য এই অস্ত্র দিয়ে। আচ্ছা, এইবার আসেন, অস্ত্র তারা কিনতে পারে, তাদের রেগুলার প্র্যাকটিসের জন্য তারা অস্ত্র কিনতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মুহূর্তে দেশের যখন সংকট চলছে, এত হাজার হাজার কোটি টাকা অস্ত্র, তার মানে এখানে কোনো ঘাপলা আছে। আমি কি ঘাপলা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার আরেকটা জিনিস আপনাদেরকে পরিচয় করি, এটা হচ্ছে এক্সপ্লোসিভ। এই যে RDX ওয়েক্স কনসিস্টেন্সি এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভের কাজ কি? এক্সপ্লোসিভ টুইন টাওয়ার থেকে ধ্বংস করে একটা পাউডার, সাদা পাউডার, এটা শক্তিশালী পাউডার। এই কোনো ধ্বংসাত্মক বিল্ডিংকে ধসিয়ে দেওয়া বা ব্রিজকে ধসিয়ে দেওয়া, মানে বড় বড় স্ট্রাকচারকে ধসিয়ে দেওয়ার জন্য এক্সপ্লোসিভ গুলো ব্যবহার করা হয়। কত টন? 40 টন ব্যবহার কিনছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো 2900 pieces হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইল টু বাংলাদেশ। প্রজেক্টাইলটা কি? অর্থাৎ আপনি যেটা ছুঁড়ে মারবেন সেটাকে বলা হয় প্রজেক্টাইল, অর্থাৎ এই জিনিসটাকেই প্রজেক্টাইল বলা হয়। অর্থাৎ এই ধরনের আরো কিছু অন্যান্য জিনিসের প্রজেক্টাইল এরা কিনছে। ধরেন আমি ধরে নিলাম এদের রেগুলার প্র্যাকটিসের জন্য এরা কিনছে, আমি ধরে নিলাম। তবে যে কথাটা বললেন যে ভারতের সাথে এগুলোতে যুদ্ধ করবেন, সেই ক্ষেত্রে জিনিসটা হাস্যকর এবং আপনাকে মানুষ, জঙ্গিদেরকে মানুষ জোতা দিয়ে পিটাবে যারা বুঝে এই কথাগুলো শুনলে। এটা আপনার রাফায়েল বিমান নয়, বা টর্পেডো নয়, টাইফুন নয় যে আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবেন, বা পারমাণবিক কোনো চুক্তি করেন নাই যে আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবেন লিঙ্ক নিয়ে, অর্থাৎ বটি নিয়ে আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবেন। তাহলে আপনার এই যুক্তিটাও হলো না। এখন আসেন, পাকিস্তান থেকে অস্ত্র কিনছি তাতে অসুবিধা কি? হ্যাঁ, পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা পর থেকে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জিয়াউর রহমান, কেউ পাকিস্তান থেকে অস্ত্র কিনে নেই, কিন্তু ইউনূস কেন অস্ত্র কিনতে যাচ্ছে? আচ্ছা, ভালো কথা, আপনি অস্ত্র কিনতে যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো, অস্ত্র কেনার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া কি আপনি হেঁটেছেন? সেই প্রক্রিয়া হেঁটেননি। সেই একটা প্রক্রিয়াটা আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখাচ্ছি। অর্থাৎ অর্থ লুট করার জন্য এরা পাকিস্তান গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। কারণ পাকিস্তান শেখ হাসিনার পতনের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগটা রিটার্ন দেওয়া এবং ইউনূস গভর্নমেন্টের পকেটে টাকা ঢুকানো, সেটা কিভাবে ঢুকাচ্ছে আমি সেটাও আপনাদেরকে যাচ্ছি। এই যে প্রজেক্টাইলের দৃশ্য, এগুলো হচ্ছে প্রজেক্টাইল। তো এখন আমি পরবর্তী বিশ্লেষণে আসছি, একটু আপনাদের যুক্তিটা দিয়ে, যে আসলে ভারতের সাথে এগুলো যে বলছে জঙ্গিরা ভারতকে মারার জন্য, এগুলো নিতান্তই হাস্যকর। আর সূত্র দেখালাম, আমি পরবর্তী জিনিসের দেখাচ্ছি যারা কিভাবে লুট করে নিয়ে যাচ্ছে। আবার অনেকে প্রশ্ন করেছে সেই জাহাজে করে রসুন পেঁয়াজ এনেছে। তা আমার প্রশ্ন হলো, যদি রসুন পেঁয়াজ এনে থাকে তাহলে সেখানে সন্দেহ করলে সবাই যাবে, সাংবাদিক যাবে, লোকজন যাবে, দেখবে, ওপেন দেখাবেন, করলাম। কিন্তু আপনারা সেখানে কাউকে যেতে দেন নাই, এমনকি পুলিশকেও যেতে দেন নাই। বন্দরে দুজন কর্মকর্তা চেষ্টা করেছিল যাওয়ার জন্য, তাদেরকে আপনারা কি করলেন? বদলি করে দিলেন। দেখেন, পাকিস্তান থেকে আসা কন্টেইনার তল্লাশি করতে চাওয়ায় চট্টগ্রাম কাস্টম কর্মকর্তা ওয়ালিদ হোসেন এবং রাসেলকে বদলি করা হয়েছে। তার মানে ব্যাপারটা খোল্লা হয়ে গেছে, বুঝে গেছে। এখন আসেন পারচেজ। আবার আরেকটা প্রশ্ন করেছেন, সেটা তো আসি
যে পাকিস্তান থেকে অস্ত্র কিনলে কি সমস্যা। আচ্ছা, এটা পরে আসি, আমি আগে জিনিসটা আপনাদেরকে বলি। সেটা হলো, দেখেন বাংলাদেশে যত পারচেজ হয় ডিফেন্সের সবগুলো হয় ডিজিডিপি। এই যে চিত্রে দেখছেন, এই যে ডিজিডিপি, ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেজ, এদের ছবি বিল্ডিং এ। আমরা এদের ওয়েবসাইটে ঢুকেছিলাম। এদের ওয়েবসাইটে ঢুকে আমরা এখানে বিভিন্ন জিনিসের টেন্ডার হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন টেন্ডার আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা এখান থেকে একটা ইউডি টুলকো কিডস FM মিসাইল, FM-90 মিসাইল, তা আমরা ট্যাঙ্কের স্পেয়ার পার্টসের একটা ডাউনলোড করে নামিয়ে নিয়েছি। চলেন প্রক্রিয়াটা কি সেখানে দেখি। এই যে এটা ট্যাঙ্কের একটা ওদের ওয়েব পেজ থেকে আপনিও ডাউনলোড করতে পারবেন, www.dgdp.gov.bd তে গেলেই আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা সব খবরগুলো, আমাদের এখানে পাকিস্তানি বন্ধু আছে, বাংলাদেশি সাংবাদিক আছে, আমরা বাংলাদেশে ফোন দিয়ে খবর নিচ্ছি যে এগুলোর সত্যতা যাচাই করার জন্য। তা আমরা যথেষ্ট যাচাই করার পরে আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো। এখান থেকে একটা ডাউনলোড করে আমরা নিয়েছি ট্যাঙ্কের স্পেয়ার পার্টসে আসলে ডিজিডিপি কিভাবে পারচেজ করে সেটা আপনাদের একটু দেখায়, কতদিন সময় লাগে। ট্যাঙ্কের পারচেজ করবে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। দেখেন কত নস, কি আসল বিষয়, কোন ট্যাঙ্ক নাম্বার কত, সব দেওয়া আছে এখানে ওদের শিডিউল। এটা ওপেন, মানে এখানে লুকানো কিছু নাই। সেনাবাহিনী মালামাল কিনবে স্বাভাবিক, ওপেন, তাহলে লুকানো কি আছে, ওয়েবসাইটে দিয়ে দিছে, আপনি চেয়ে নামাই নিতে পারেন। তারপর দেখেন এখানে এক একটা মালামাল আসতে, স্পেয়ার পার্টস আসতে কতদিন সময় এরা দেয়। দেখেন আমি এদেরই শিডিউল থেকে দেখাচ্ছি, লাইন টাইম খুঁজে বের। এই যে আমি একটু দাগ দিয়ে দিই, এখানে দেখেন ম্যাক্সিমাম 270 days, 9 months from the date of signing the contract, good to be delivered up to consignee premises। 270 দিন টাইম দিচ্ছে, সামান্য কয়টা ট্যাঙ্কের স্পেয়ার পার্টস আসবে। আর অথচ ইউনুস গং ক্ষমতায় আসার সাথে সাথে ওই যে পোস্টে দেখালাম টুইটারে, 29 আগস্ট তারা চুক্তি করেছে, মানে আদেশ দিয়েছে, আর কয়েকদিন আগেই চট্টগ্রাম বন্দরে মাল এসে হাজির। তার মানে কি, এইটা কোন প্রসিডিউরের মাধ্যমে এই মালগুলো কেনা হয় নাই। আপনাদের মাল কেনার সরকারি একটা প্রসিডিউর বলি, আর্মির সাধারণত 3টা নিয়মে কেনা হয়। একটা হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড। সাধারণত ওরা যে মালগুলো এনেছে, আর্টিলারি অ্যামুনিশন যেগুলো এনেছে, RDX এনেছে, সেগুলো এই ওপেন টেন্ডারিং এর মাধ্যমে কেনা হয়। যেখানে কম দাম, কোয়ালিটি ভালো, সেখান থেকেই কেনা হয়। এবং আপনার আর্মি এগুলাকে স্ট্যান্ডার্ডাইজ করে, কোন দেশ ABC এরকম ক্যাটাগরাইজ থাকে, সেই সমস্ত দেশ থেকে তারা মালগুলো আনতে পারে, যেসব লিস্টে পাকিস্তান কোনোদিন ছিল না। তো যাই হোক, এই মালগুলো ওপেন টেন্ডারিং এ কেনার কথা, যেহেতু ছোট মাল। হ্যাঁ, আরেকটা পদ্ধতি হচ্ছে LTM, লিমিটেড পারচেজ মেথড, যেটাতে আপনি কিছু সংখ্যক মানুষ অংশগ্রহণ করে টেন্ডারে মালামাল সরবরাহ করতে পারে। আরেকটা হচ্ছে বাইল্যাটারাল, অর্থাৎ DPM, ডাইরেক্ট পারচেজ মেথড, যেটা এখন ইউজ করেছে ডাইরেক্ট পারচেজ মেথড। এখন ডাইরেক্ট পারচেজ মেথড কখন যাওয়া হয়, যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে ক্রেডিট লাইন দিয়েছে 90%, যার কারণে বাংলাদেশে সে অর্থ নেয়, সামর্থ্য নেয়। দীর্ঘমেয়াদী লোনের কারণে, বাংলাদেশ বিদ্যুৎ সংকটের কারণে তড়িৎভাবে এই মালটা প্রাইস বেশি না কম আমি জানি না, হয়তো বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু ক্রেডিট অফ লাইনের কারণে এই সুযোগটা বাংলাদেশ নিয়েছে। কিন্তু অন্যান্য দেশ, যেমন মনে করেন অন্যান্য কোম্পানিগুলো, সেরকম জরুরি কোনো জিনিস যদি আপনাকে লাইন অফ ক্রেডিটে দেওয়া হয়, যেমন যদি সাবমেরিন আপনি যদি কিনেন, যেমন শেখ হাসিনা সাবমেরিন কিনেছিল, তো সেরকম যদি আপনাকে সাবমেরিনের লাইন দেয়, তাহলে বা ক্রেডিট অফ, যেগুলো আপনার, যদি আপনি রাফায়েল কিনতে চান বা টাইফুন কিনতে চান, সেক্ষেত্রে যদি আপনাকে ফ্রান্স কর্তৃপক্ষ মালগুলো আপনার কাছে বিক্রি করে, আপনাকে ক্রেডিট দেয়, সেক্ষেত্রে আপনি দাম বেশি হলো বাইলেটারাল পদ্ধতিতে ডাইরেক্ট পারচেজ মেথডে আপনি যেতে পারেন। কিন্তু যখন আপনি রাজস্ব খাত দিয়ে টাকা কিনবেন, দেশের টাকা দিয়ে কিনবেন, তখন আপনি ওপেন টেন্ডারিং মেথড ছাড়া যাওয়া মানে আপনি এখানে 2 নম্বরই করতেছেন। এতে কোনো ভুল নাই। অর্থাৎ ইউনুস গং এই পাকিস্তান থেকে 10 টাকার মাল 100 টাকা দিয়ে কিনছে, টাকাগুলো লুট করে পকেটে নিয়ে যাচ্ছে। যদি আপনি সততা থাকতো, সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি ওপেন টেন্ডারিং মাধ্যমে কিনতেন। সেখানে আমেরিকা থেকে আমরা এই মালগুলো 4 ভাগের 1 দামে, 1 ভাগ প্রাইসে আমরাই সরবরাহ করতে পারতাম। আমেরিকান মাল, তাও চাইনিজ, আপনার পাকিস্তানি মাল না। পাকিস্তানি মাল হলো গার্বেজ, সেই মালগুলো আপনারা এত টাকা দিয়ে কিনতেছেন, তাহলে টাকাগুলো তো লুটপাট করে আপনারা নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, পাকিস্তান থেকে আমরা কিনছি, পাকিস্তান থেকে, হ্যাঁ। এখন আপনি এই যে মালামালগুলো আনছেন, সাধারণত এই মালগুলো খুব মানে ছোট আকারের মাল, ছোট ক্যালিবারের মাল, যেগুলো দিয়ে আপনি কখনো একটা
ওই বার্মার একটা ওই মিলিটেন্ট গ্রুপের সাথে আপনি যুদ্ধ করার সক্ষমতা নাই এই মাল দিয়ে। তাহলে এই মাল কারণে ভারত উদ্বেগ প্রকাশ করছে, এই কারণে যে এই মালগুলো ইউনুস গং ভারত উদ্বেগ প্রকাশ করছে। তার দেশে সেভেন সিস্টারের যে হুমকি দিয়েছে ইউনুস, সেটা তো আপনারা দেখেছেন। ভারত চিন্তা করছে এই মালামালগুলো যদি চুরি করে ইউনুস আমাদের মিলিটেন্টদের হাতে দিয়ে দেয়, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদীদের হাতে দিয়ে দেয়, তাহলে ভারতের সিকিউরিটি প্রবলেম হবে, ভারত উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। তো যেমন ইউক্রেনের ক্ষেত্রে হয়েছিল, ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চেয়েছিল, রাশিয়া দেয় নাই, কারণ স্বাভাবিক, আপনার মাথার উপরে কেউ বোমা ঘুরাবে, আপনি রাজি হবেন না। আর দেশের জনগণ উদ্বিগ্ন হচ্ছে এই কারণে এই মালামাল RDX যে এক্সপ্লোসিভ গুলো আনছে, এখানে ছোট ক্যালিবারের অ্যামুনিশন অস্ত্র আসছে, যেগুলো দেওয়া হবে বাংলাদেশের অভ্যন্তরীণ এই মিলিটেন্ট গুলোকে। আপনারা দেখেছেন ঢাকা শহরের কুখ্যাত জঙ্গিগুলা, কুখ্যাত মার্ডার কেসের আসামি, এক একজন 20-25টা খুনি, তাদেরকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, এদেরকে ইউনুস মুক্ত করে দিয়েছে। তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে না এই সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্রগুলো তুলে দিয়ে দেশে একটা গৃহযুদ্ধের দিকে দিয়ে দিবে ইউনুস। আর নিজেরা পকেটগুলো গরম করছে অবৈধভাবে পারচেস করার মাধ্যমে। না হলে আপনি এখানে আর্মির এত সুন্দর প্রক্রিয়া থাকতে, LTM, DPM, তারপর ওপেন টেন্ডারিং মেথড থাকতে আপনি কম্পিটিশন না করে পাকিস্তান থেকে চোরের মতো গোপনে অস্ত্র কিনছেন, তার মানে কয়েকটা উদ্দেশ্য এখানে আপনার আছে। আরেকটা কথা হলো, ভারত যেহেতু আমার প্রতিবেশী দেশ, তার সাথে আমি যুদ্ধ করে পারবো না, তার সাথে আমার সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে। ভারতের একটা গুলিও আমাকে খরচ করতে হবে না আমার চর্বি গালায় দিতে, কারণ চারিদিকে ভারতের বন্দর বন্ধ হয়ে গেলে বাঙালি না খেয়ে মরবে, তার গুলি খরচ করা লাগবে না। আর গুলি খরচ তো দূরের কথা। তো এখন ভারত প্রতিবেশী যদি উদ্বেগ প্রকাশ করে, তাহলে আমি পাকিস্তান থেকে কিনতে যাবো কেন? আমি যদি দামে কম পাই, তা আমি চায়না থেকে কিনবো না কেন? আমি তো টার্কি থেকে কিনতে পারি। বাংলাদেশ আর্মি, আমি যতটুকু জেনেছি খবর নিয়ে, বাংলাদেশ আর্মি বিগত বছরগুলোতে চায়না থেকে, টার্কি থেকে সমস্ত অস্ত্রগুলো ভারত কিনেছে অত্যন্ত কম দামে। তাহলে আমি একই জিনিস যদি আপনার লাগে, তাহলে আমি সেটা চায়না অথবা টার্কিতে যাব। যেহেতু প্রতিবেশী দেশ, তার সন্দেহ করছে ইউনুসকে, সেই মাল তার উপরে ব্যবহার হতে পারে, জঙ্গিদের দ্বারা সন্দেহ করতে পারে। আর বাংলাদেশের জনগণ নিশ্চিত হয়ে গেছে ইউনুস বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং পাকিস্তান প্রেমী অর্থাৎ রাজাকারের বাচ্চারা যারা হৃষ্টপুষ্ট হয়েছে এতদিন, যাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে, যারা পাকিস্তান প্রেমী অর্থাৎ যারা উত্তরসূরি আছে, যারা 71 হেরে গিয়েছিল, ওদের বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, এখন সর্বতই 3 পুরুষ ধরে ওরা রাজাকারের বাচ্চা, রাজাকারই থাকবে। তো ওরা তো যুদ্ধ করার জন্য বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, পাকিস্তান বানাবে, এটাই তো স্বাভাবিক। তো এখন ভারতের সাথে যদি আপনি লিঙ্কটি পরে বটি দিয়ে যদি আপনি কামানের সামনে দাঁড়ান, আপনার অবস্থা হবে এইরকম, এই ইউক্রেনের মতো। অর্থাৎ ইউক্রেন একটা পুঁটি মাছ, সে নদীতে বসবাস করে গেছে রাশিয়ার সাথে যুদ্ধ করতে, এখন এই হাল। অর্থাৎ মানুষের পেটে ভাত নাই, টোকাচ্ছে। এই যে দেখেন স্ক্রিনে, মানুষ এই যে রাস্তাঘাটে টোকায় খাচ্ছে। তো বাংলাদেশের অবস্থা এরকম হোক আমরা তো কখনো চাই না। ভারতের সাথে লাগবে, আমাদের দেশের জনগণ টোকায়া ভাত খাবে, না খেয়ে মরবে, দেশটা ধ্বংস হবে। তো এটা এদিকেই তো ইউনুস নিয়ে যাচ্ছে। আসলে তো ইউনুসের উদ্দেশ্য এটাই, বাংলাদেশকে পাকিস্তান বানানো। না হলে হঠাৎ করে সে পাকিস্তান থেকে অস্ত্র আনছে কয়েকটা কারণে। প্রথমত, সে অর্থ লুটপাট করবে। দ্বিতীয়ত হলো বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করবে, এইসব জঙ্গিদের হাতে অস্ত্রগুলো তুলে দিবে গোপনে গোপনে। আর একটা হলো জঙ্গিদের মাধ্যমে ইন্ডিয়াতেও ঢুকাতে পারে, বিচ্ছিন্নতাবাদীদের হাতে। এটাও একটা সম্ভাবনা ইন্ডিয়া করছে, আমরা করছি না। ইন্ডিয়া সন্দেহ প্রকাশ করবে, এটা স্বাভাবিক। আমরাও সন্দেহ প্রকাশ করতাম যদি বা মায়ানমার বা ইন্ডিয়া এরকম কিছু করতো, আমরাও সন্দেহ প্রকাশ করতাম, অমূলক কিছু নয়। তারপরে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছে বাংলাদেশের আর্থিক খাতের ব্যবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিন্তু 3.91 জিডিপি নামাই দিছে। তার মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে গেছে, এক্সপোর্ট সেক্টরগুলো ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং বাংলাদেশের যেখানে মানুষ ভাত খেতে পাচ্ছে না, আপনি এখানে 40,000 কোটি 31,000 কোটি টাকার আপনি অস্ত্র কিনছেন, এবং গোপনে, তাও কোনো প্রক্রিয়া ছাড়া রাতের অন্ধকারে কিনছেন। তার মানে এখানে সব টাকা তো আপনার মানে দেখা যাবে 80% টাকায় আপনার পকেটে ভরবেন। আর আইএসএ যে আপনাকে শেখ হাসিনাকে নামানোর জন্য যে ষড়যন্ত্র করে যে টাকা বিনিয়োগ করেছে, সেই টাকাটা ওরাও ফেরত নেবে। তাহলে মাঝখানে দাঁড়ালো কি? ইউনুস দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। অতএব আপনাদের আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তারপরেও যদি
কোনো ভুল আপনাদের কোয়ারি থাকে আপনারা আমাকে জানাবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং অথেন্টিক খবর আপনাদেরকে দিব, এতে কোনো সন্দেহ নেই। আমরা কোনো ভুয়া তথ্য প্রচার করি না। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।